ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকে বলয়গ্রাস উপন্যাসের দ্বিতীয় পর্বে 4 থেকে 9 নং পরিচ্ছেদ পর্যন্ত পড়া হবে। বলয়গ্রাসের প্রথম পর্বের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিও। পুরো উপন্যাসটি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে শুরু করছি আজকের উপন্যাসটি। উল্লেখিত সোমবার আসে। ডজন 2 ঘন্টার সাহায্যে দিনরাত্রির ভাগবাটোয়ারা করে দিয়ে চলেও যায় অপর 5টা দিনের মতোই। শুধু এ সংসারে দিনটি আসে একটি বিশেষ চেহারা নিয়ে। মণিকে নিয়ে অনিশ্চিতকালের জন্য এ সংসার থেকে বিদায় নেন মহালক্ষ্মী। শেষ রাত্রি থেকে মাঝরাত্রি পর্যন্ত যেখানে বিস্তৃত ছিল মহালক্ষ্মীর বিরাট কর্মক্ষেত্র, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বড় সহজ নয়। তবু তার নিস্পৃহ অনাসক্ত মুখ দেখে মনে হয় এটা বুঝি অনায়াসেই ঘটছে, ভেতর থেকে কোনো কঠিন চেষ্টা নেই বুঝি। তবু কান্নাকাটির হাত এড়াবার জো নেই। মহালক্ষ্মীর বিরক্তির ভয়েও আজ আর কেউ চুপ করে থাকতে রাজি নয়। ফোঁসফোঁসানির প্রতিযোগিতা চলে। পুরনো দাসদাসী থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়াপড়শির ভিড় জমে যায়। অবশ্য এত শোক প্রকাশের কারণ যে মহালক্ষ্মীর চরিত্রগত জনপ্রিয়তা, এমন মনে করবার হেতু নেই। গভীর মহালক্ষ্মী এদের সঙ্গে দিনান্তে একটাও কথা কন কি না সন্দেহ, কিন্তু মহালক্ষ্মীর ব্যাংক ব্যালেন্স আর লোহার সিন্দুকের ওজনটাও তো ভুলে যাওয়া চলে না। বছর 2-2.5 আগে প্রায় এমনই ব্যাপার ঘটেছিল। মহালক্ষ্মীর তীর্থযাত্রার দিন, তবু সেদিন ফিরে আসার একটা নির্দিষ্ট দিন বা আশা ছিল। আর আনুরক্তির প্রমাণ দিতে সুস্থ সবল কন্যাকে নিয়ে তীর্থ ভবনে যাওয়াটাকে এতটা শোকাবহ করে তুলতেও চক্ষু লজ্জা ছিল কিছুটা। মহালক্ষ্মী এই অভিভূত জনতাকে 2-4টি মিষ্ট কথায় তুষ্ট করে গাড়িতে উঠলেন। মণিকে আগেই তোলা হয়েছিল স্ট্রেচারে করে, কিন্তু পেছনের গাড়িখানায় বুড়ো সরকার মশাইয়ের সঙ্গে সঙ্গে তরুবালাকেও মেয়ে কোলে নিয়ে উঠতে দেখে একটা অস্ফুট গুঞ্জন উঠল জনতার মধ্যে থেকে। তরুবালার যাওয়ার কথাটা সকলের জানা ছিল না। ও বাবা, উনিও চললেন বুঝি? তা আর যাবেন না? উনি যে এখন সকলের চেয়ে শুয়ো। সে যে কথায় বলে বাপের বাড়ির বেড়ালটাও মিষ্টি, তা মিথ্যে নয় দেখছি। হ্যাঁ গো পিসি, তোমরা এখন ডান্ডা খান্ডা মানুষ থাকতে ওই খুকির মা সমত্ত মাগি পথের সঙ্গী হিসাবে সুবিধে হলো তো দেখছি। কেমন তলে তলে ঠিক করা। মা গো, কাগে পক্ষিতে টের পায়নি যাবে বলে। গিন্নিটি তো সোজা নয়, গুরুজনের মান মর্যাদা রাখতেও জানেন না চক্ষু লজ্জার বালাই মাত্তর নাই। নইলে আর কাউকে না হোক বড় জেঠিকেও তো বলতে পারতো সঙ্গে যেতে। বড় জেঠি চায়ও না যেতে, অরুচি। মেয়ের যে কী রোগ তা সেই ভগবানই জানেন। আর ওই ছেনাল মাগিকে যে কোন চুলো থেকে কুড়িয়ে এমন মাথার মণি করা হয়েছে তাও ভগবানই বলতে পারেন। আমার তো দেখে শুনে ভালো মনে হয় না। যা বলেছ বড় জেঠি, কথাটা তুললে তো বলি। মাগের বয়স তো নেহাত কম নয়, 25-26 কোনো না হবে, অথচ দেখলে তো মনে হয় করে রাড়ি। তবেই বলো তোমরা, কোলে 3 মেশে কচি আসে কোথা থেকে? ছিছি, গলায় দড়ি। মহালক্ষ্মীর গাড়ির চাকার ধুলো মিলিয়ে যাবার আগেই চোখের জল মিলিয়ে যায় তার শোকাহত পরিজনবর্গের। অস্ফুট গুঞ্জন ক্রমশ উদ্দাম হয়ে ওঠে। এবার শুরু করছি 5 নং পরিচ্ছেদ। টুনির সদ্য উন্মেষিত জ্ঞান জগতে আর যাই থাক, বৈচিত্র্যের বালায় কিছুই ছিল না। 4খানা চাকাওয়ালা একটা ছোট্ট ঘরের মধ্যে চড়ে বসলে যে এত স্ফূর্তি লাগে, এ কথা আগে কে জানত? এত লোক কেন, এত কথা কেন? কিন্তু এ কি কৌতূহলী 2 চোখ মেলে দেখতে না দেখতে টুনিকে উড়িয়ে নিয়ে গেল যে। বাড়ি থেকে বেরোনো টুনির এই প্রথম। গাছপালা ঘরবাড়ি সব কিছুই তার চোখে অদ্ভুত নতুন। এই নতুনের সমারোহের মাঝখানে দৃষ্টি যায় হারিয়ে। একটা জিনিস ভালো করে দেখবার আগেই আর একটা, আবার। উত্তেজিত শিশুমন প্রশ্নে মুখর হয়ে ওঠে, মা ওটা কি, ওটা? তরুবালা বার কয়েক মেয়ের কৌতূহল প্রশমিত করেই ঝঙ্কার দিয়ে ওঠে, বকবক করিস নে, থাম, চুপ করে বসে থাক। তা নয় এটা কি ওটা কি, অস্থির করে তুলছে একেবারে। সরকার মশাই এতক্ষণে তীব্র এবং তীক্ষ্ণ দৃষ্টিতে টুনি ও তস্য জননীকে লক্ষ্য করছিলেন, কিন্তু তরুবালার ঝঙ্কারের পর যা বলেন সেটা কোমলই শোনায়। আহা,
অবোধ শিশু বলছে বলুক না, যাতা বলে বুঝিয়ে দিলেই তো হলো। অবোধ শিশুকে যাতা বুঝিয়ে দেওয়া যে অন্যায়, এত আধুনিক মতবাদ সরকার মশাইয়ের কাছে আশা করা যায় না। তাছাড়া ও তো টুনি, ওর জন্যে ওর থেকে বেশি মাথা ঘামাবার দরকার কি? কণ্ঠস্বরে যে একটু স্নেহের আভাস পাওয়া গেল, সেই তো অনেক, যথেষ্টেরও বেশি। মেয়েটিকে তো চেনেন না, তরুবালা গজগজ করে বলে, আশকারা দিলে আর রক্ষে থাকবে না, জ্বালাতন করে মারবে। অতঃপর সরকার মশাই নিষ্প্রিয়ভাবে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকেন। কিছুক্ষণ পরে টুনিও তার পথ অবলম্বন করতে বাধ্য হয়, কারণ মার ঝঙ্কার সত্ত্বেও আরও বার কয়েক জ্ঞান অর্জনের চেষ্টা করতে গিয়ে একটি চড় খেয়ে ঠান্ডা হয়ে বসে থাকে সরকার মশাইয়ের মতোই গম্ভীর মুখে। ফিটন থেকে ট্রেন, ট্রেন থেকে ট্যাক্সি, টিনের শেড দেওয়া গ্রামের স্টেশন থেকে লৌহময় বিরাট মূর্তি হাওড়া স্টেশন, দৃশ্যের পর দৃশ্য, অদ্ভুত বৈচিত্র্যময় অভূতপূর্ব ছবি। চলমান ঘরবাড়ি, নদী প্রান্তরের মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত নতুন রূপ, ঝাঁকড়া চুলওয়ালা গাছের সারিগুলোর লম্বা দৌড়, সবই নতুন, সবই রহস্যময়, সমস্তই উত্তেজনাকর। কিন্তু এত ঐশ্বর্য উপভোগ করবার ক্ষমতা আর থাকে না টুনির। গাড়ির দোলার নেশায় ঘুমে আচ্ছন্ন হয়ে আসে বিস্ময় বিস্ফারিত দুটি চোখ। কাপড় চোপড়ের পুটলির মতো মায়ের কোলের মধ্যে পড়ে স্থান থেকে স্থানান্তরিত হতে হতে এসে পৌঁছে যায় আবার এক খাঁচার মধ্যে। নতুন বাসার একটা ছোট্ট ঘরের কোণে কে যেন মাদুর পেতে রেখেছিল। মেয়েকে এনে তার ওপর শুয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে তরু। টুনির শরীরের ওজনটা প্রায় টুনি পাখির কাজ ঘেঁষা হলেও বেজার ধরে গেছে বাবা। ছেলে বইতে মোটে ভালোবাসে না তরুবালা, বরং তার বদলে ধান সেদ্ধ করতে দাও ওকে, তা পারবে। মহালক্ষ্মীর নিপুণ ব্যবস্থায় কলকাতার এই নতুন বাসায় বামুন, চাকর, আসবাবপত্র, সংসার যাত্রার খুঁটিনাটি কোনো উপকরণেরই অভাব হয় না। এখন সব সার্থক হয় মণি সেরে উঠলে। কিন্তু মণি কি সেরে উঠবে? এই বাসি ফুলের মতো পেলব সুকুমার দেহখানি ভরে উঠবে স্বাস্থ্যের লাবণ্যে? তার জীবনে কি এখনও রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা? জীবনকে নতুন করে গড়বার সুযোগ পাবে আবার? মৃত্যু পরাজয় মেনে ফিরে যাবে মাতৃস্নেহের কাছে? এবার শুরু করছি 6 নং পরিচ্ছেদ। দিন কাটে। মহাকাল এগিয়ে চলে পারহীন প্রান্তরের পথ বেয়ে। কখনো এগিয়ে চলে মৃদু মন্থর স্লথ গতিতে, পায়ের শব্দ ধরা পড়ে না। কখনো উদ্দাম পদধ্বনিতে মুখর হয়ে ওঠে পথ। দিনরাত্রির অন্তহীন আনাগোনার অবসরে নিঃশব্দে আবর্তিত হতে থাকে পৃথিবী। নিঃশব্দে রচিত হতে থাকে ইতিহাস। পৃথিবীর ইতিহাস, জাতির ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস। কিন্তু ক্ষুদ্র মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাস লেখার গরজ কি কারণেই? সে ইতিহাস কি নিতান্তই তুচ্ছ, অবহেলা করে পাতা উল্টে যাবার মতো? জীবনযুদ্ধের সেই অনাদৃত ইতিহাস কি মহাযুদ্ধের ইতিহাসের মতোই রোমাঞ্চকর নয়? অথচ সে হিসেব কে রাখে? কে হিসেব রাখতে যাবে টুনির মতো নগণ্য জীবের জীবনের কয়েকটা বছর কেটে গেল কিভাবে? বোদা বিস্বাদ নিরস কয়েকটা বছর, বৈচিত্র্যহীন গতানুগতিক কতগুলো দিনের সমষ্টি। বাড়ির যা আবহাওয়া সেটা আর যাই হোক শিশুচিত্ত বিনোদনের উপযুক্ত নয়। এই দীর্ঘ 4টি বছর ধরে এ সংসারে চলেছে মৃত্যুর সঙ্গে মানুষের নিরন্তর যুদ্ধ। বারে বারে মৃত্যু ফেলেছে তার হিমশীতল ছায়া, বাড়িয়েছে নিঃশব্দ থাবা। থমথমে বাড়িখানা যেন প্রতি মুহূর্তে আশঙ্কা করেছে সহসা ভেঙে খান খান হয়ে যাবে চারদিকের নিথর গাম্ভীর্যের বাঁধ। যারা পা টিপে টিপে চলছে, কথা বলছে ফিস ফিস করে, তারা আছড়ে পড়বে উন্মত্ত অধীরতায়, চিৎকার করে উঠবে হৃৎপিণ্ড ছিঁড়ে। সে আশঙ্কা আজ আর নেই অবশ্য। মৃত্যু ফিরে গেছে পরাজয় মেনে, তবু অভ্যস্ত নিয়মে। এখানে হাসিটা বেআইনি, স্ফূর্তিটা ধৃষ্টতা, সহজ স্বাভাবিক কণ্ঠে কথা বলাটাও যেন বেমানান। বয়স্কদের জন্য তৈরি এই অনুশাসন টুনিরও না মেনে উপায় নেই। শিশু বলে আলাদা কিছু অধিকার পাবে এত মূল্যবান শিশু সে নয়। প্রতি পদে প্রতি নিঃশ্বাসে প্রত্যেকটি ব্যক্তির বিশেষ বিদ্দিষ্ট দৃষ্টিতে ধরা পড়ে টুনি কত অনাবশ্যক অবান্তর। যুদ্ধরত সেনাপতির পেছনে যোগানদার পদাতিক সৈন্যের মতো মহালক্ষ্মীর ছায়া অনুগামিনী তরুবালার মূল্য তবু চোখে পড়ে মাঝে মাঝে।
কিন্তু টুনি কেন? টুনিকে কে চায়? টুনি কবে কার কি উপকারে লাগবে? টুনির বিরুদ্ধে বোধ করি ভগবানেরও ষড়যন্ত্র। তা নয়তো তরুবালার পর্যন্ত মেয়ের ওপর এমন বিতৃষ্ণ ঔদাসীন্য কেন? একে নিরুপায় মাতৃহৃদয়ের ক্ষুদ্র অভিমান, নাকি সৃষ্টিকর্তা তরুবালার হৃষ্টপিষ্ট নিতোল দেহখানির মধ্যে মাতৃহৃদয়টুকু দিতেই ভুলে গেছেন? কারণটা যাই হোক, টুনি নিরাশ্রয়। কেবলমাত্র ইটকাঠের আচ্ছাদন ছাড়া সত্যকার আশ্রয় নেই তার। এ তথ্যটুকু যেন এই বয়সেই জানা হয়ে গেছে টুনির। জানা হয়ে গেছে বলেই সে নিজেকে গুটিয়ে ছোট করে রাখে সকলের দৃষ্টির আড়ালে, সংকীর্ণ করে রাখে নিজের পরিধি। আশ্রয় নেই, তবু আশ্রয় ভিক্ষা করতে যাবে এত খেলো স্বভাব তার নয়। সঙ্গীহীন, খেলাহীন, নিরাশ্রয় শিশুচিত্তের খোরাক কোথায় তবে? গ্রামের বাড়িতে? পুরনো আমলের জমিদার বাড়ির বিরাট গাম্ভীর্যপূর্ণ চেহারাটাতেও তবু যেন একটা খোরাক ছিল একটা রহস্যঘন পরিবেশ, যে রহস্য প্রায় অস্ফুটবাক শিশুকেও ভরিয়ে রাখত আপন ঐশ্বর্যে। কত ঘর, কত দালান, ঈষৎ অন্ধকার চাপা চাপা কত সিঁড়ি, কত দিকে মোটা মোটা থাম দেওয়া 3 সারি খিলানওয়ালা বিরাট ঠাকুর দালান। ভোগের ঘর, নৈবেদ্যের ঘর, বাসনের ঘর, ঠাকুরেরই আলাদা একটা সংসার। কি অদ্ভুত নির্জন সেই দিকটা! একলা গিয়ে পড়লে গা ছমছম করতে থাকে। নিস্তব্ধ দুপুরবেলায় ঠাকুর দালানের কার্নিশের অজস্র খোপে খোপে বহুকালের আশ্রয় এবং প্রশ্রয়ে পুষ্ট অসংখ্য পায়রা দম্পতির একটানা গুঞ্জনধ্বনি যেন মনকে নিয়ে যায় কোনো অজানা রহস্যলোকে, যেন অস্ফুট আভাস এনে দেয় পূর্বজন্মের জ্ঞান জগতের স্থিতির। ঠাকুরবাড়ির মহলটা রহস্যময় হলেও ভীতিকর সন্দেহ নেই, কিন্তু আকর্ষণ তো ভয়েরই। অবশ্য ঠাকুরের প্রসাদী দুখানি বাতাসা ও একটি নারকেল নাড়ুর আকর্ষণও তুচ্ছ নয়। এটি টুনির নিত্য বরাদ্দ ছিল। টুনিকে ডেকে এনে প্রসাদের ভাগ দেবার শখ ভট্টাচ মশাই না থাকলেও পুজোর আগে থাকতে মন্দিরের দোরগড়ায় হাপিত্যেশীভাবে বসে থাকা অবোধ শিশুটাকে নিতান্ত বঞ্চিত করাও সত্যি কিছু আর সম্ভব নয়। সন্ধ্যা আরতি এবং মঙ্গল আরতির নিয়মিত সময় ঘণ্টা কাসরের শব্দে ঠাকুরবাড়ি মুখর হয়ে উঠবার আগেই যে চুপটি করে দরজার কোণে এসে বসে থাকত টুনি। নেহাত অবোধ ছিল বলেই হয়তো মান অপমান বোধটা তখন প্রখর ছিল না টুনির। এখন হলে দাক্ষিণ্য দেখাবার সুযোগ ভট্টাচ মশাই পেতেন কি না সন্দেহ। এখন তো রাত দিনের ঝি নীরদা যখন তখন বলে, তোমার এই 6 বছরের মেয়ের পেটে তরু দিদিমণি 16 বছরের মেয়ের বুদ্ধি। উহ, কি পাকা মেয়ে বাবা, জ্ঞান টনটনে। নেহাত অতক্তিও করে না নীরদা। বয়সের পক্ষে বাস্তবিকই ভারী পাকা মেয়ে টুনি, কিন্তু সেটা কি নিতান্তই অকারণ? বয়সের হিসেব কি সব ক্ষেত্রে দিন, মাস, বছরের হিসেব দিয়েই হয়? অবস্থায় কি বয়সের মাপকাঠি নয়? অনাদৃত জীবনের বয়স তাড়াতাড়ি বাড়ে বইকি। বিমাতার সংসারে পালিত যে শিশু, তার বয়স মাতৃস্নেহপুষ্ট শিশুর চাইতে অনেক এগিয়ে চলে নাকি? তার চিন্তা জগৎ অনেক বেশি বিস্তৃত নয় কি? মনকে ছড়িয়ে বসবার জায়গা বাড়ির মধ্যে কোথাও খুঁজে পাওয়া শক্ত। এ বাড়িতে কল্পনার অবকাশ নেই কোনোখানে। রূপকথা রাজকন্যাও সকল রহস্য হারিয়ে ঘুরে বেড়ায় ঘরে, বারান্দায়, সিঁড়িতে। তাকিয়ে দেখলে নিতান্তই মানুষের মতো লাগে। রূপটা হয়তো আছে, কিন্তু নেই সেই রূপকথার গৌরবটুকু। ঘর ছেড়ে তাই যখন তখন রাস্তার ধারের বারান্দায় এসে বসে থাকে টুনি। চুপচাপ বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কলকাতার রাস্তার মুহূর্তে পরিবর্তনশীল দৃশ্য বৈচিত্র্য অন্তত চোখ দুটোকে আটকে রাখার পক্ষে যথেষ্ট। মনকেও মাঝে মাঝে দোলা দেয় বইকি। দুরন্ত গতি মোটর গাড়ির তীব্র তীক্ষ্ণ শব্দ, ফিটন গাড়ির টকটক টকটক আমিরি চালের শব্দ, রিক্সো গাড়ির অলস মন্থর ঠুংঠাং শব্দ, সাইকেলের হঠাৎ সচকিত করে দেওয়া কিরিং কিরিং শব্দ নানাভাবে টানতে থাকে মনকে। কখনো উন্মত্ত আবেগে ছুটিয়ে নিয়ে যায় দূর দূরান্তরে, কখনো ভালো জামা জুতো পরা ছোট ছোট ছেলে মেয়েদের জায়গায় আরোহী হিসাবে নিজেকে বসিয়ে কল্পনার রাশ ছেড়ে দিতে ইচ্ছে করে। কখনো উদাস হয়ে আসে মন নিরুপায় হতাশ্বাসে। দৃষ্টি আসা যাওয়া করে চলমান ব্যক্তির পিছু পিছু। এত লোক কেন? এত ছুটোছুটি কিসের? কোথায় যায় এরা? কোনখানে ওদের বাড়ি? কারা থাকে ওদের বাড়িতে? আচ্ছা, ওরাও কি ঠিক মানুষের মতো খায়, ঘুমোয়, কথা বলে? নাকি লম্বা এই পথটা ধরে শুধু পথ চলাই ওদের কাজ? টুনির মতো ছোট মেয়েও যায় বইকি, কতই তো যায়।
হয়তো কারোর হাত ধরে বেড়াতে চলেছে আনন্দে গৌরবে টলটল করতে করতে, হয়তো উচ্ছ্বসিত আনন্দে বকবক করতে করতে চলে অভিভাবকের পিছু পিছু, হয়তো ভাই বোনের সঙ্গে গলা মিলিয়ে হাসতে হাসতে ঠেলাঠেলি করতে করতে চলে খুশির খেয়ালে। আলাদা জগতের জীব ওরা। টুনির সঙ্গে কোনোখানে মিল নেই ওদের। ওই যে লাল জামা পরা ছোট্ট মেয়েটা, টুনির চাইতেও অনেক ছোট, ও রোজ কোথায় যায়? নীরদা বলেছিল বাপের সঙ্গে পার্কে বেড়াতে যায়। পার্ক কথাটার অর্থ বোঝে টুনি। নীরদায় একদিন নিয়ে গিয়েছিল দয়া করে। কিন্তু বাপ কি? বাপ কাকে বলে? এ বাড়িতে ও শব্দটা নেই কেন? মা, বড় দিদিমা, রাঙামাসি, নীরদা, খোকার মা, বামন ঠাকুর ইত্যাদি বাড়ির প্রত্যেকটি সদস্যের কথা আলাদা আলাদা করে চিন্তা করে টুনি। সকলেই তো মস্ত বড় বড়, ওদের বাবা না থাকার তবু যেন কিছু যুক্তি আছে। কিন্তু টুনির কেন বাবা থাকবে না? অনেক ভেবে ভেবে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে টুনি। বাবা না থাকাটাই খারাপ। বোধ করি সব কিছু দৈন্যের মূল কারণই এই বাবা না থাকা। হয়তো বাবা নামক কোনো ব্যক্তির আবির্ভাব ঘটলে টুনির পক্ষেও অসম্ভব হয় না লাল জামা আর সোনালি জুতো পরে রোজ রোজ পার্কে বেড়াতে যাওয়া। কিন্তু কোথায় সেই সৌভাগ্যের দেবতা? টুনির বাবা নেই, টুনির বাবা মরে গেছে। নীরদা মাঝে মাঝে জ্ঞানবৃদ্ধির সহায়তা করে টুনির। টুনির বাবা মরে গেছে, তাই টুনির মার গায়ে নেই চুড়ি, বালা, হার, পরনের কাপড় অত বিচ্ছিরি। রাঙামাসির মা বড় দিদিমারও তো চুড়িবালা কিছু নেই। সে ওই রাঙামাসির বাবা মরে গেছেই বলেই না। বড় দিদিমার কাপড়েও পার নেই সত্যি, কিন্তু তবু কি সুন্দর সাদা ধপধপে। চুড়ি না পরা হাত দুখানিও কেমন চমৎকার গোল গোলাপি। কি সুন্দর মা রাঙামাসি। আর টুনির মা যেন নীরদার মতো। কিন্তু কেন টুনির বাবা নেই? কেন টুনির মা নীরদার মতো? লোহার রেলিংয়ের ওপর মাথা ঠুকতে ইচ্ছা করে টুনির। ইচ্ছা করে নিজের হাতটা করকর করে কামড়াতে। চেষ্টা করতে গিয়ে লাগে। শেষ পর্যন্ত সব আক্রোশের ফল ভোগে গায়ের জামাটা। পার্কে বেড়াতে যাওয়া মেয়েটার মতো লাল টুকটুকে জামা নয়। সাদা সিধে আধময়লা জামাটার খানিকটা মুঠো করে চেপে ধরে প্রাণপ্রণে চিবোতে থাকে টুনি। চিবিয়ে চিবিয়ে ঝাঁঝরা করে ছাড়ে। কিন্তু জামাটা তো সত্যি খাদ্যবস্তু নয়। 2-4 ঘন্টা বসে থাকতে থাকতে হঠাৎ একসময় সমস্ত শরীরের মধ্যে কেমন যেন একটা যন্ত্রণা শুরু হয়। পেটের মধ্যে মোচড় দিতে থাকে, হাত পা ঝিমঝিম করে আসে। আগে আগে নিতান্ত শৈশবে বুঝতে পারত না টুনি কেন এমন হয়। শুধু বেশিক্ষণ সহ্য করতে পারত না, ডুকরে কেঁদে উঠত। এখন বুঝতে পারে কেন এমন হয়। টের পেয়ে গেছে কিসের এই যন্ত্রণা। বিশ্রী বিরক্তিকর এই অবস্থাটার নাম খিদে পাওয়া। ভারী ভয় করে টুনি এই অবস্থাকে। ভয় করে, ঘেন্না করে, মারতে ইচ্ছে হয় এই খিদে পাওয়াটাকে। সে যেন জানতে পেরেছে এর কাছেই তার পরাজয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে, মনের সমস্ত রাগ দিয়েও শেষ পর্যন্ত প্রতিরোধ করা যায় না এই যন্ত্রণাদায়ক শত্রুকে। হার মানতে হয় তার কাছে। তা হার মানা ছাড়া আর কি? মান খুইয়ে সেই তো এক সময় গুটি গুটি গিয়ে দাঁড়াতে হবে রান্নাঘরের দরজায়। ইচ্ছে করে কেউ কি ডাকবে টুনিকে? খাবারের জন্য নির্দিষ্ট সময়টা পার করে দিয়েও দেখেছে সে। প্রতিজ্ঞা করেছে কিছুতেই টলবে না, চাওয়ার কষ্ট স্বীকার করবে না। হায় হায়, কেউ ডাকে না। বরং অনেক প্রতীক্ষা, অনেক সংযমের পর যখন নিতান্ত নিরুপায় হয়েই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয়, তখন তরুবালা ওর মুখের দিকে দৃষ্টিপাত মাত্র না করে স্বচ্ছন্দে বামুন ঠাকুরকে বেপরোয়া হুকুম দেয়, ঠাকুর একে কম করে খেতে দাও, বোধহয় খিদে নেই। রাগে, দুঃখে, অভিমানে সর্বাঙ্গ কাঁপতে থাকলেও নিতান্ত মরিয়া হয়েই টুনিকে বলতে বাধ্য হতে হয় খিদে আছে। কিন্তু তরুবালা সে কথা বিশ্বাস করতে চায় না। প্রবলভাবে মাথা নেড়ে বলে, ওঠে, খিদে আছে বই কি, তাহলে আর তুমি এতক্ষণ রান্নাঘরে দৌড়ে দৌড়ে এসে ধর্ণা দিতে না? না ঠাকুর, শুনো না তুমি ওর কথা। মাতৃকর্তব্যের অনেকটা পালন করা হলো মনে করে তরুবালা অতঃপর নিশ্চিন্ত হয়ে পান দক্তার সরঞ্জাম নিয়ে ঠ্যাং ছড়িয়ে বসে কোথায় না নীরদার গা ঘেঁষে। অথচ রাঙামাসিকে একটু খাওয়াবার জন্য কি সাধ্য সাধনা বড় দিদিমার। মনে কিছু খেলেই যেন কৃতার্থ হয়ে যান তিনি। কেন এমন তারতম্য? মনির সঙ্গে টুনির এমন আকাশ পাতাল তফাৎ কেন?
স্পষ্ট ভাষায় এত কথা ভাবতে না পারলেও কুয়াশাচ্ছন্ন শীতের আকাশের মতো ঝাপসা হয়ে থাকে টুনির অকালপক্ষ মন নিরুপায় অভিমানের অভিযোগে। মহালক্ষ্মী যদি টুনির মা হতেন? না বাবা, সেও অসম্ভব। মহালক্ষ্মীকে দেখলেই তার হৃৎকম্প হয়। আজও নিতান্তই প্রাণের দায়ে মান খুইয়ে ঠাকুরের কাছ থেকে দুটি ভাত খেয়ে নিজস্ব ভঙ্গিতে চোরের মতো চুপি চুপি অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে আসছিল টুনি। মহালক্ষ্মী ঘর থেকে বেরিয়ে দালানের আলোটা জ্বেলে দিয়ে বিরক্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তোর মা কি করছে রে? হঠাৎ আলোর ঝাপটা খাওয়া চোখ দুটি তাড়াতাড়ি নামিয়ে নিয়ে টুনি অস্ফুট কণ্ঠে উত্তর দেয়, মা নিচে। নিচে? তা আমিও জানি, করছে কি তাই বল তুই। মা বিনোদের সঙ্গে গল্প করছে। অস্ফুটতর স্বরে মার সম্বন্ধে সংবাদ দেয় টুনি। মহালক্ষ্মী তীক্ষ্ণ স্বরে দ্বিতীয়বার প্রশ্ন করেন, কার সঙ্গে? বিনোদের সঙ্গে। বিনোদ? সে আবার কে? ঠাকুরের বন্ধু। ঠাকুরের বন্ধু? তার সঙ্গে গল্প করছে তরু? রোজই তো করে। সামান্য কিছু সাহস সঞ্চয় করে নিয়ে টুনি তাড়াতাড়ি জবাব দেয়, রোজ রোজ সন্ধ্যাবেলা আসে যে বিনোদ, মার সঙ্গে গল্প করতেই তো আসে। চা খায়, পান খায়, মাছ ভাজা খায়। অসহ্য বিস্ময়ে কিছুক্ষণের জন্যে রাগ করতে ভুলে যান মহালক্ষ্মী। তারপর গম্ভীরভাবে বলেন, আচ্ছা যা দেখি তোর মাকে ডেকে আনগে। মা আসবে না। আসবে না? কে বলেছে তোকে আসবে না? মরিয়া অবস্থা ঘটল নাকি টুনির? নয়তো মহালক্ষ্মীর সামনে এতগুলো কথা বলবার সাহস তার হলো কি করে? বোধ করি তার শিশু চক্ষেও বিসদৃশ্য এই ব্যাপারটা কাউকে বলবার জন্যই প্রাণ যাচ্ছিল তার। কিন্তু মহালক্ষ্মী এ কি অনাসৃষ্টি কথা শুনলেন। শুনে স্তম্ভিত হয়ে গেলেন বললেও যে কিছুই বলা হয় না। বিকেলের দিকে মহালক্ষ্মী নিচের তলায় নামেন না সত্যি। সংসার চালনার যা কিছু তদারকি তরুবালাই করে, কিন্তু সে তো বরাবরই করে। হঠাৎ এতদিন পরে মহালক্ষ্মী তাকিয়ে দেখেন না বলে ৩৩ বছরে তরুবালা গল্প করতে বসবে বামুন ঠাকুরের বন্ধুর সঙ্গে? এমন অজ্ঞান হয়ে যাবে সেই বেয়ারা গল্পের নেশায় যে বামুন ঠাকুর সময় মতো রান্নার মাল মশলা পাবে না, টুনি পাবে না সময় দুটি ভাত খেতে। লুচি রুটি বেলে দেওয়া আর পান সাজার কাজটা পড়বে নীরদার হাজা ধরা হাতে। শুধুই গল্প? একসঙ্গে বসে চা আর পান দোক্তা খাবার শখ নেই তরুবালার? সঙ্গীটি যদি বামুন ঠাকুরের বন্ধু হয় তবুও? এত বড় পৃথিবীটায় একগাছা দড়ির মতো অভাব পড়ল তরুবালার। এবার শুরু করছি ৭ নং পরিচ্ছেদ। তোমার পেটের মেয়ে তোমার শত্রুর, বুঝলে তরুদি? তরুর দোক্তার কৌটা থেকে এক টিপ দোক্তা তুলে নিতে নিতে এই মন্তব্যটি করে নীরদা। কল্পিত মশক নিধন কল্পে নিজের বাহুমূলে নিজেই একটা চড় মেরে তরুবালা হাই তুলে বলে, কার কথা বলছিস? টুনির? তা নয়তো তোমার আর কগন্ডা মেয়ে আছে। কিন্তু রাগ করো না দিদিমণি, মেয়েটির শিক্ষে দীক্ষে তেমন ভালো হচ্ছে না বাপু, সে তুমি যাই বলো। তরুর কৌটার দোক্তা খেতে খেতে তরুরই মেয়ের নিন্দে করাটা আশ্চর্যের কথা। দাসী হয়ে এত সাহস কি করে হলো নীরদার? মেয়ের ওপর তরুর দরদের অভাবটা চতুর নীরদার চোখে এড়ায়নি বলেই হয়তো এত সাহস তার। তরু তাচ্ছিল্য ভরে বলে, ওর কথা আর বলিসনি। শিক্ষে দীক্ষে নিচ্ছে কে? একটা কথার বাধ্য। মেয়ে সকল সময় যেন গোজ হয়ে আছেন। নীরদা এত সহজে আলোচনার পরিসমাপ্তি করতে রাজি নয়। বলবার মতো রসিয়ে রসিয়ে বলবার মতো কথা রয়েছে যে তার, তাই অবাক হবার ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে, সন্ধেবেলা মেয়ের কি তরপানি সে যদি দেখতে। একসঙ্গে সবটা বলে ফেলতে রাজি নয় সে। তরুবালাও একটু অবাক হয়, কারণ তরপানি নামক অবস্থার সঙ্গে টুনিকে ঠিক খাপ খাওয়াতে পারে না। কপাল কুঁচকে বলে, কেন, হয়েছিল কি? সে ঘেন্নার কথা আর বলি কি তরুদি? সন্ধেবেলা তুমি তখন নিচে ছিলে, তোমার মেয়েকে ডেকে গিন্নির কি জেরা। মেয়েও তেমনি চরবর করে মায়ের কুচ্ছ গাইল। বাবা, একেই বলে ঘোরকলি, নইলে অতটুকু মেয়ের পেটে পেটে এত শয়তানি। গিন্নির জেরা কথাটা শুনেই তরুবালা চট করে দমে যায়। উদ্বিগ্ন মুখে বলে, কেন, জেরা কিসের? নীরদা মুচকি হেসে উত্তর দেয়, ওই তো বললাম, কুচ্ছ। তুমি নাকি বিনোদের সঙ্গে চা খাও, পান খাও, হেসে ঢোলে ঢোলে গল্প করো। বামুন ঠাকুর নাকি তেল মশলা চেয়েও পায় না। তোমার মেয়ে নাকি ভাত খেতে এসে ভাত পায় না, তুমি কেবল চোখ রাঙাও। সেসব কত ভণিতের কথা।
তরুবালা পাংশু মুখে বলে, এই সব বলেছি টুনি? না বললে আমি কি আর আকাশ থেকে কথা পারছি তরুদি? আরও কত কথা, সব কি আর মনে রাখতে পেরেছি চাই? সিঁড়ির নিচে দাঁড়িয়ে হা হয়ে শুনছিলাম বটে, মাঝখান থেকে আবার ঠাকুর ডাকলে। তরুবালা উদ্বিগ্ন স্বরে বলে, পিসিমা কি বললেন শুনে? বললেন না বেশি কিছু, রাশভারী মানুষ, তবে তোমার তলব হচ্ছিল শুনলাম তো, ডাক পড়েনি? কই না। পান খাওয়া ভুলে তরুবালা পা ছড়িয়ে বসে থাকে গুম হয়ে। থাকে বটে, তবে অনুতাপের আগুনে দগ্ধ হয়ে নয়। 6 বছর আগের বৃন্দাবনের রাস্তায় পড়ে থাকা বেচারি তরুবালা এখন আর নয় সে। 4 বছর ধরে কলের জল খাচ্ছে সে, দেয়ালের গায়ে বোতাম টিপে আলো জ্বালছে। যাই বাবা শুয়ে পড়ি গে, রাত কম হলো না তো, আবার সেই রাত পোয়ালেই কলুর ঘানিতে জুটতে হবে। আর চোখে একবার তরুবালার দিকে তাকিয়ে হাই তুলে উঠে দাঁড়ায় নীরদা। আর সঙ্গে সঙ্গে তরুবালা বুনো ঘোড়ার মতো মাথা ঝাঁকিয়ে ওঠে। বেশ, কি আমার করবেন শুনি? না হয় তাড়িয়ে দেবেন, এই তো? বেশ তাই দিন। এক মুঠো ভাত কাপড় দিয়ে তো আর কিনে রাখেননি, তার বদলে পুষিয়েও নিয়েছেন ঢের। সব কথা বলতে গেলে ঘরের খবর ফাঁস হয়ে যায়, তাই কথাটি কইনে। আমি যাই মেয়ে তাই। অন্য কেউ হলে এতদিনে বিনোদের সঙ্গে দুটো কথা কয়েছি তো মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি। বিনোদ আমার শ্বশুর বাড়ির দেশের লোক, গ্রাম সম্পর্কে দেওর হয় তাই, নইলে কবে আর কার সঙ্গে গালগল্প করতে গিয়েছি? কি জানি দিদিমণি, আমরা ঝিচাকর মনীষী, তোমাদের ঘরের কথায় থাকা শোভা পায় না। নেহাত নাকি তোমায় বড্ড ভালোবাসি, তাই তোমার নামে এ কথা শুনলে গায়ে লাগে। কথার মারপ্যাচে যতটুকু তাতানো সম্ভব তরুকে ততটুকু তাতিয়ে দিয়ে আর একটি দক্তা মুখে দিয়ে শুতে চলে যায় নীরদা। আর তরু শুতে এসে মেয়েকে নিয়ে পড়ে। ঘুমন্ত বলে কিছুমাত্র দয়া দেখায় না, ঝাঁকুনি দিয়ে দিয়ে ঘুম ভাঙিয়ে জেরা করতে শুরু করে। বল হারামজাদি লক্ষ্মী ছাড়া, কি বলেছিস পিসিমার কাছে? বল বলছি, কেন বিনোদের নাম করেছিস? গলা টিপে এইখানে খুন করে রেখে দেব তোকে, তা জানিস? বল কি কি বলেছিস? দাঁতে দাঁত চেপে এমন চাপা গর্জন করে যে পাশের ঘর থেকেও শুনতে পাওয়া যায় না। টুনি যে কেঁদে হাট বাঁধিয়ে তাকে অপ্রস্তুতে ফেলবে না, এ বিশ্বাসটা আছে বলেই বোধ করি এত সাহস তরুবালার। কিন্তু টুনিকে শুধু ঝাঁকুনি দিয়ে দিয়ে কত আর আক্রোশ মেটাবে তরু? যে মেয়েকে মারতে মারতে জমের দরজা অবধি পাঠিয়ে দিলেও টু শব্দও করে না, হাজারটা প্রশ্ন করে নিজের মাথা গরম করে ফেললেও একটি উত্তর দেয় না, তাকে সত্যি গলা টিপে মেরে ফেলতে পারলে তবেই না রাগ মেটে। কাজেই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে শুয়ে পড়তে হয় তরুকে। অন্ধকার বলেই বোধহয় নিঃশব্দে বসে বসে নিজের গায়ে হাত বুলোয় টুনি। মার খেয়ে গায়ে হাত বুলোনোর মতো দীনতা দেখানো টুনির স্বভাবে সম্ভব নয়। নিহাত রাত্রির অন্ধকারের সুযোগ তাই, তাছাড়া মারটা তবু সহনীয়। এ যে ঝাঁকুনি খেয়ে খেয়ে রোগা হাড় কখানা স্থানভ্রষ্ট হবার দাখিল হয়েছে। ঘুম থেকে উঠেই নীরবে নিজস্ব খাস তালুকে গিয়ে অধিষ্ঠান হয় টুনি, রাস্তার দিকের বারান্দায়। গত রাত্রির কথাগুলো মনে পড়ছে, ঠিক অনুধাবন করবার শক্তি নেই তার। কেন তরুর এত আক্রোশ, এত গায়ের জ্বালা? টুনির মা কি বিশ্রী, কি কুৎসিত! এই বিচ্ছিরি কুৎসিত মার হাত থেকে রেহাই পাওয়া যায় না। রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বারবার এই কথাটাই ভাবে টুনি। এত বড় রাস্তা, এখানে নেমে পড়লে জায়গা হয় না তার? এত লোকের ভিড়ে হারিয়ে গেলে তরুবালার সাধ্য আছে খুঁজে বার করবার? দিনরাত্রির সকাল সন্ধ্যা দুপুর বিকেল কেবল যদি হাঁটা যায়, হেঁটে হেঁটে পৌঁছতে পারবে না এমন দেশে যেখানে টুনির বাবা আছে, আছে ভালো কাপড় আর গয়না পরা সুন্দর মা। বারান্দাটা একান্ত নিজস্ব সম্পত্তির মতো বলেই বোধ করি টুনির রুদ্ধ আবেগ সহসা ভাষায় মুক্তি লাভ করে। আমি চলে যাব, নিশ্চয়ই চলে যাব। বলার সঙ্গে সঙ্গে ভয়ে চারখানা হাত পা ঠান্ডা হয়ে এলো। পেছনে মণি। জীবনে কোনো দিন এ বারান্দায় পদার্পণ করেনি সে। খুব কাছে এসে মণি ঈষৎ ঝুঁকে পড়ে বলে, চলে যাবি? কোথায় চলে যাবি রে টুনি? বলা বাহুল্য, টুনির আর বাক্য স্ফূর্তির শক্তি থাকে না। দ্বিতীয়বার একই প্রশ্নের পুনরাবৃত্তি করে মণি, কী রে, কোথায় চলে যাবি? প্রশ্ন করতে তরু হলে টুনিকে কেটে ফেললেও উত্তর আদায় করা যেত না, কিন্তু প্রশ্ন করতে মণি, যার এক বিন্দু স্নেহদৃষ্টি টুনির পক্ষে স্বপ্নের কল্পনা,
যে হেঁটে গেলে টুনির অবাক হয়ে তাকিয়ে থাকে, যে কথা কইলে টুনি মুগ্ধ হয়ে শোনে। জীবনে প্রথম যে টুনিকে ডেকে স্বেচ্ছায় একটা কথা বলল। দ্বিতীয় প্রশ্নের পর তাই আর চুপ করে থাকা সম্ভব হলো না টুনির পক্ষে। নিতান্ত অস্ফুট স্বরে বলে, রাস্তায়। রাস্তায়? সে কি রে? কেন 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 সে কথা কে বলবে টুনি? কিন্তু চলে যাওয়ার ওপর আর গুরুত্ব আরোপ করে না মণি। কথাটা নিতান্তই শিশুর খেয়াল ভেবে উড়িয়ে দিয়ে আবার প্রশ্ন করে, তুই সবসময় এখানে বসে থাকিস কেন রে? এমনি। স্বরটা নিতান্তই কুণ্ঠিত, ভীত। কি জানি, হয়তোবা সবসময় এখানে একা বসে থাকাও টুনির পক্ষে অসঙ্গত। হয়তোবা মনির কাজল পরা কালো দুটি চোখে আগুন জ্বলে উঠবে এক্ষুনি। কিন্তু সে রকম কিছু হয় না, বরং মনির চোখে যেন একটু কোমল স্নেহের ছায়া। তরুদি তোকে সবসময় বকে না রে? বলা বাহুল্য, টুনির মতো অকালবিজ্ঞ শিশুর পক্ষে এ ধরনের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়া সম্ভব নয়। তরুর ওপর মাতৃভক্তির প্রাবল্যে নয়, সহজাত সংস্কারের বশেই টুনি যেভাবে মাথা নাড়ে সেটা নিতান্তই নেতিব্যঞ্জক। বকে না? মনি অনুচ্চ স্বরে হেসে ওঠে। খুব আদর করে? তাও না, তবে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাওয়ায়? টুনির সঙ্গে এমন সহৃদয় আর সরস আলোচনা কে কবে করেছে? কাজল না পড়লেও কাজল পরার মতো কালো চোখ দুটি জলে ভরে আসবে। এটা আর বিচিত্র কি? নিহাতি ধরা পড়ার ভয়ে মাথাটা ঝুঁকিয়ে অনড় হয়ে বসে থাকে বেচারা। আমি জানি লুকিয়ে লুকিয়ে তোকে খুব মারে তরুদি। এবারে স্বরটা গম্ভীর, হয়তোবা বিষণ্ণ। কাল রাত্রিরে খুব মারছিল তো? মারছিল না? অবশ্য এর উত্তর মনি নিজেও আশা করে না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, পথের ওপর উদাস দৃষ্টি মেলে। খানিকটা পরেই বোধ করি মহালক্ষ্মীর ডাক শোনা যায়, আর অপরাধীর ভঙ্গিতে স্বভাব বহির্ভূত তস্ত পায়ে পালায় বারান্দা থেকে। শুধু পালাবার আগে হাতের মুঠোয় রাঙা রাংতা মোড়া একখানা চকলেট টুনির কোলের ওপর ফেলে দিয়ে যায়। এই নে, খেয়ে ফেল, দেখাস নে কাউকে। কাউকে দেখাবে কি? সাহস করে নিজেই কি খোলা চোখে দেখতে পারবে টুনি অবিশ্বাস্য সৌভাগ্যের এই দৃশ্যমান নমুনাটুকু? এবার শুরু করছি ৮ নং পরিচ্ছেদ। মণি সেরে ওঠার পর থেকেই দেশে ফিরে যাবার কথা উঠেছিল দু একবার। সরকার মশাইয়ের অনুরোধটাই প্রবল। চূড়ামণি যোগে গঙ্গা স্নান করতে এসে বিন্দুপিসি কোম্পানিও অনেক মায়াকান্না কেঁদে গেছেন। মহালক্ষ্মী বিহনে যে ব্রজপুরী অন্ধকার, এ কি জানেন না মহালক্ষ্মী? ২২ বছরের মণির বিবাহের প্রয়োজনীয়তাটাও বুঝিয়ে দিতে কসুর করেননি তারা। মহালক্ষ্মী হাসি মুখেই তাদের কথার উত্তর দিয়েছেন, বিয়ে দেব বলেই তো আরও এখানে পড়ে থাকা ঠাকুরজি। দেশে গিয়ে বসলে কি আর পাত্তর খোঁজা সহজ হবে? সায় দেবার ভঙ্গিতে ঘাড় নাড়লেও বিন্দুবালা যে যুক্তিটা মোটেই মেনে নেননি তা মুখ দেখেই বোঝা গেল। হ্যাঁ, দেশে বাস করলে পাত্তর খোঁজা যাবে না, তাহলে আর দেশে বাস করে কেউ মেয়ের বিয়ে দিত না। 25 বছরের আইবুড়ো মেয়ে গলায় গেঁথে মরত। আসল কথা তো আর তা নয় বাবা। যাক, বিন্দুবালাদের কথা মহালক্ষ্মী তেমন ধতব্য মনে করেন না, তবে মেয়ের বিয়ের চেষ্টা তিনি সত্যিই করেন। সম্প্রতি মহালক্ষ্মীর দূর সম্পর্কের এক কাকা পশ্চিম থেকে এসেছেন কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে, আর স্থিতিলাভ করেছেন এই পাড়াতেই। প্রয়োজনের সময় প্রায় ভগবান প্রদত্ত এই কাকাটিকে পেয়ে যেন বর্তে যান মহালক্ষ্মী, এবং এই ভালো মানুষটিকে কর্ণধার করে সমাজ সমুদ্র পাড়ি দিয়ে বেড়ান। মনের বিয়ে তো যেমন তেমন কথা নয়। পাত্রপক্ষের নারী নক্ষত্র না জেনে মেয়েটিকে হস্তান্তর করা তার পক্ষে অসম্ভব। অবশ্য ব্যাপারটাকে তিনি যথাসম্ভব গোপন রেখেই চলেন। কাকা খুড়ির সঙ্গে কালীঘাটে যাচ্ছেন এই গোছের কথাবার্তাই চালু রেখেছেন বাড়িতে। মনি একদিন ধরল মাঝে, আচ্ছা মা, তোমার আজকাল কালী ভক্তি এত প্রবল হয়ে উঠল কেন বলো তো? কেন রে? মহালক্ষ্মী হেসে ফেলেন। রুগ্না মনির কথাবার্তায় করুণ দৃষ্টিতে যে কেমন একটা অপরাধী ভাবছিল সেটা আজকাল আর তত বেশি ধরা পড়ে না। একমাত্র সন্তান মহালক্ষ্মীর, মোটা সোটা একটি বিষয়ের অধিকারিণী সে। তবু এত কুণ্ঠা তার কিসের? দীর্ঘস্থায়ী ব্যাধিটাই কি একমাত্র কারণ? যাই হোক, আজ সে বেশ কিছুটা সপ্রতিভভাবেই মাকে আক্রমণ করে বসে। কেন কি আবার? দেখতে পাচ্ছি না হরদমই খালি কালীঘাটে যাচ্ছ। মা কালী তোমাকে কোনো যখের ধনের সন্ধান দিয়েছেন নাকি বলো তো? মহালক্ষ্মী 2 মুহূর্ত চুপ করে অল্প হেসে বলেন,
যখের ধনের সন্ধান দেননি। যখের ধন গচ্ছিত রাখবার মতো ভালো আরেকটি যখ জোগাড় করে দিতে পারেন কি না তাই দেখছি। বাবা, তোমার কথাটা রীতিমতো হেয়ালি লাগছে যে। হেয়ালি নয়, মহালক্ষ্মী ঈষৎ গম্ভীরভাবে বলেন, তোমার বিয়ের জন্য চেষ্টা করছি এক জায়গায়, ঠিকানাটা কালীঘাটেই বটে। মণি রাঙা মুখ আরও রাঙা করে বলে, তুমি কি পাগল হয়ে গেলে মা? কেন, পাগল কিসের? ওই সব যাতা করছো। যাতা মানে কি? তুমি কি ভেবেছো এইভাবেই সারা জীবন কাটাবে? বিয়ে টিয়ে দেব না আমি? সেটা ভাবা কি আমার পক্ষে অন্যায়? দোহাই তোমার মা, ওসব পাগলামি ছাড়ো। ভালো বুঝে যে কাজ ধরেছি সে কাজ স্বয়ং ভগবানের নিষেধেও ছাড়ি না, আমি তা জানো। মহালক্ষ্মীর স্বর শুধু গম্ভীর নয়, অতি মাত্রায় দৃঢ়। কিন্তু মা, যা হয় না, হতে পারে না, হওয়া অসম্ভব, সেটা কি করে সম্ভব হতে পারে? মনির স্বরেও যেন মার কণ্ঠের আভাস, শুধু গম্ভীর নয়, দৃঢ়। সম্ভব অসম্ভব আমি বুঝব। কাটাছাটা এই মন্তব্যটি করে একরাশ চিঠিপত্র হাতে করে চশমাটা নিয়ে বসেন মহালক্ষ্মী। মণি কিন্তু এত সহজে থেমে যেতে রাজি হয় না। মিনিট কতক চুপচাপ থেকে বলে ওঠে, মা, তুমি ওসব ছেড়ে দাও। প্রত্যেক বিষয়ে তোমার অনুমতি নিয়ে কাজ করা আমার পক্ষে কষ্টকর মণি। মেয়ে অন্ত প্রাণ মহালক্ষ্মীর। মেয়ের জন্যে মরতে পারেন, বাঁচতে পারেন, তবু সহ্য করতে পারেন না কথার সীমা লঙ্ঘন। মহালক্ষ্মীর কাজের প্রতিবাদ সহ্যের বাইরের জিনিস সেটা। তুমি বুঝতে পারছো না কেন মা? অনেক বুঝে সুঝেই কাজে নেমেছি আমি মণি, বৃথা প্রতিবাদ করো না। আচ্ছা বেশ। মণি যেন অকুল সমুদ্রের তৃণখণ্ড হাতড়ে বেড়ায়। আমার স্বাস্থ্যের কথাটাও ভাবো, সেটা তো লুকোনো চলবে না। তোমার স্বাস্থ্যের সার্টিফিকেট যে দিয়েছেন ডাক্তার চৌধুরী, সেটা তোমার অজানা নয় নিশ্চয়ই। আবার ভেঙে যেতেও তো পারে। মানুষের জীবনে কি না হতে পারে। এই মুহূর্তে হার্ট ফেল করতে পারি আমি, কিন্তু সেই আশঙ্কায় হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকবো? কিন্তু মা, কিন্তু টিন্তুগুলো অন্য সময়ের জন্য তুলে রাখো মণি। এই চিঠিগুলো বিশেষ জরুরি, আজই উত্তর না দিলে নয়। আর কি করবে মণি? অনেক সাহস সঞ্চয় করে এতগুলো কথা যে বলতে পেরেছে এই ঢের, অথচ বলবার কথা তো অজস্র রয়েছে। বিয়ে, মণির আবার বিয়ে কি? 7 বছর আগে বিয়ে নামক মধুর একটা কল্পনা ছিল বটে, কিন্তু সে কি এই মণি? তাছাড়া বহির্জগতের সঙ্গে সম্পর্ক লেশ শূন্য রোগ ভোগের এই দীর্ঘ কয়েকটা বছর যেন তাকে ভুলিয়ে দিয়েছে সমস্ত সম্ভাবনা, সমস্ত ভবিষ্যৎ। তার জগৎটা নিতান্ত অবাস্তব। কিন্তু মহালক্ষ্মী যদি একবার কিছু মনস্থ করে থাকেন, মণির কি সাধ্য তাকে রদ করবার? এখন মহালক্ষ্মীর সুমতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করা ভিন্ন আর কি করবার আছে মণির? মণির ভাগ্যক্রমে মায়ের কাকা বুড়োটি আবার জুটল কোথা থেকে বলো তো? তার ভরসাতেই শুধু নয়, পুরোচনাতেও নিশ্চয় মায়ের এইসব দুর্মতি। ভগবান মহালক্ষ্মীকে সুমতি দাও। এবার শুরু করছি 9 নং পরিচ্ছেদ। বিনোদ ঘটিত কাহিনী শোনার পর থেকে বাধ্য হয়েই তরুর ওপর একটু খরদৃষ্টি রাখতে হয় মহালক্ষ্মীকে। যদিও কালীঘাটের ব্যাপার নিয়ে প্রায় অনুপস্থিত থাকতে হয় তাকে, তবু তারই ফাঁকে নিতান্তই একদিন হাতে নাতে ধরা পড়তে হলো তরুকে। প্রত্যক্ষ প্রমাণে ধরা পড়া একেবারে। কিন্তু তরু কি ছাই জানতো আজকেই হঠাৎ বাইরের কাজগুলো এত তাড়াতাড়ি সারা হয়ে যাবে মহালক্ষ্মীর? বাইরে থেকে এলে বাইরের দিকের ঘরটায় চোখ পড়বে, এটা এমন কিছু অসম্ভব ঘটনা নয়। অসম্ভব অসঙ্গত হচ্ছে ঘরের ভেতরের অভূতপূর্ব দৃশ্যটা। বিনোদের সঙ্গে পাশাপাশি এক বেঞ্চিতে বসে এক কৌটো থেকে কাড়াকাড়ি করে পান খাচ্ছে তরু। এই দৃশ্যটা যে কত কুৎসিত সেটা বোধ করি চোখে না দেখা পর্যন্ত ধারণা ছিল না মহালক্ষ্মীর। কানে শুনে অসহ্য হয়েছিল বটে, তবু তারও যেন একটা সীমা ছিল। দৃশ্যটা কল্পনা করে তবে রাগটা আনতে হতো মনে, কিন্তু প্রত্যক্ষ এই দৃশ্যটা চাবুকের মতো যেন সপাং করে মারল মহালক্ষ্মীর মুখের ওপর। অসম্ভব, অসম্ভব, এরকম অনাচার চলতে পারে না, চলা অসম্ভব। তরু! চাবুক খাওয়া ব্যক্তির আর্তনাদের মতোই উচ্চারিত হলো ডাকটা। নেহাত বিভোর না থাকলে অবশ্যই বাড়ির সামনের গাড়িটা থামার শব্দ কানে আসত তরুর, কিন্তু বিধি বাম। এখন এই ডাকের উত্তরটা তো তরুকেই দিতে হবে। বিনোদটাই যে নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে তার উপায় কোথা? দরজার সামনেই যে স্বয়ং মহালক্ষ্মী। হওয়া না হোক, বেঞ্চি থেকে তরাক করে নেমে পড়ে বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইষ্টদেবতার নাম করতে থাকে তাতে আর সন্দেহ কি?
মহালক্ষ্মী একবার তীব্র দৃষ্টিতে তরু এবং তরুর প্রিয় বন্ধুটিকে দেখে নিয়েই বাড়ির ভিতর ঢুকে পড়েন। পাংশু মুখখানা নিয়ে তরু ক্রমান্বয়ে ভাবতে থাকে এই মুখখানা সকলকে দেখাবে কি করে। তবে নাকি কথায় আছে, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। ধরা পড়ে যাওয়া খুনি আসামির মতো মনোভাবটা খুব বেশিক্ষণ থাকে না। আস্তে আস্তে ফনা ধরে ওঠে ভেতরে কাল নাগিনী। ওহ, কি করবেন কি শুনি? ফাঁসি দেবেন? দিন দিন না, বয়ে গেল। কিন্তু ফাঁসি দেবার আগে যেন আপন আপন ঘরের দিকে তাকান। তাড়িয়ে দেবেন? দিন। তরুরও তো আর ভালো লাগছে না। কেবলমাত্র মহালক্ষ্মীর মনোরঞ্জন করা ছাড়া যেন দুনিয়ায় আর কোনো কাজ নেই তরুর। নীতি, ধর্ম, সুনাম, কেউ কি ভাত দেবে এক মুঠো? ওই অর্থহীন ফাঁকা কথাগুলোর মোহেই না এমন করে আষ্টে পিষ্টে মহালক্ষ্মীর কবলে পড়তে হয়েছে তাকে। আর চক্ষুশূল ওই মেয়েটা, ওটাকে দেখলে হাড় পিত্তি জ্বলে যায়। তরুর গত জন্মের মহাশত্রু ছিল বোধ করিও। বিনোদও সেই কথায় সায় দেয়। মেয়েটার কথা ভাবতে না হলে তো দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে পারত তরু। আচ্ছা, এখনই বা পারবে না কেন? ওর ভাগ্যে যা ঘটে ঘটুক, তরুবালা তাতে কিচ্ছু যায় আসে না। টুনি কি তরুবালার স্বর্গে বাতি দেবে? দরজা থেকে ফিরে না গিয়ে মহালক্ষ্মী যদি তখনই তরুর প্রাপ্য তিরস্কারে শোধ করে দিতেন কড়াই গণ্ডায়, হয়তো অনেক কিছুই বদলে যেতে পারত। কিন্তু মহালক্ষ্মী বাড়ি ঢুকে পড়ে নীরদাকে দিয়ে যতক্ষণে ডাকেন ততক্ষণে নিজের চারিদিকে বর্ম রচনা করে ফেলেছে তরু। অতএব নিতান্ত সহজ ভঙ্গিতে যেন কিছুই হয়নি এইভাবে বলতে শোনা যায় তরুকে, পিসিমা ডেকেছিলেন নাকি? মহালক্ষ্মী হঠাৎ থতমত খেয়ে যান। না গিয়ে উপায় কি? তরুর এই বেপরোয়া সহজ ভাবটুকু আকস্মিক আক্রমণের মতো আঘাত করে মহালক্ষ্মীকে। ডাকছিলাম। ও হ্যাঁ, ডাকছিলাম। বলছি যে কি গো, বলছি যে বলে থামছ কেন? কি বলবে বলো, আমার আবার সুপুরি কাটতে রয়েছে একরাশ। সুপুরি? এইবার যেন ফেটে পড়েন মহালক্ষ্মী। সুপুরি কাটতে হবে না তোমাকে, কোনো কিছু করবার দরকার নেই তোমার। যাক, আমি জানতে চাই ওই লোকটাকে। ও, আমার শ্বশুরবাড়ির দেশের লোকও বটে, তাই নাকি? তা হঠাৎ শ্বশুরবাড়ির দেশের লোকটিকে আবিষ্কার করলে কোথা থেকে? বামুন ঠাকুরের কাছে আসতো, আমি হঠাৎ দেখে ফেলে চিনতে পারি। কেন, কি হয়েছে? কি হয়েছে বলতে একটু লজ্জা হলো না? আশ্চর্য বটে। বেশ, তোমায় বলে রাখি, শ্বশুরবাড়ির দেশের লোকই হোক আর যাই হোক, আমার বাড়িতে এসব অভব্যপ্রণা চলবে না। নিজেকে সামলে চলতে চেষ্টা করো। মিনিট খানেক গোজ হয়ে দাঁড়িয়ে থেকে তরু হঠাৎ মুখ তুলে বলে, ও বলছে কদিন পরে দেশে যাবে, আমি একবার যাব ওর সঙ্গে। কি কি বললে? বলছি বোড়ালগাছায় যাব একবার, অনেক দিন যায়নি। মহালক্ষ্মী তীব্র দৃষ্টিতে একবার তরুবালার আপাত মস্তক দেখে নিয়ে বলেন, যেতে পারো, তবে একবার বলে কিছু কথা নেই, একেবারেই যাবে। বেশ, তাই যাব। যাবে তা জানতাম আমি, কিন্তু ভদ্র ঘরের মেয়ে হয়ে এত নীচ প্রবৃত্তি তোমার কি করে হলো তাই ভাবছি। ডুবে মরবার শখই যদি হয়েছিল, পানাপুকুর ছাড়া জল জুটল না। ছি ছি। উচিত মতো একটা উত্তর দেবার ইচ্ছে থাকলেও উপযুক্ত কথা আর জোগায় না তরুর। উপায় থাকলে এই দণ্ডেই এই বাড়ি ছেড়ে চলে যেত সে, কিন্তু বিনোদ বলে গেছে আসছে শনিবারের আগে আর আসতে পারবে না সে। অতএব এখনও এই 5-5টা দিন মহালক্ষ্মীর চোখের সামনে চড়ে বেড়াতে হবে তাকে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। ধন্যবাদ।